আমি বলছি ভবানীপুরে জিতবেন কে? তাল ঠোকাঠুকি আমি শুরুতেই বলেছিলাম যে দুপক্ষের তরফে সমানভাবে চলছে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি একটা আসনে হলেও ভবানীপুর থেকে জিতবেন বলে চ্যালেঞ্জ ছুটছেন, এই কয়েকদিন আগে বিরোধী দলনেতা তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কি বলেছিলেন মনে করাবো। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয় না। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়। তন্ময় ঘোষ, 2-3টে বিষয়। প্রথমে হচ্ছে আগে সুমনদা যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, সেখানে এক লাইনে শেষ করি। উনি বলেছেন বিজেপির টিম হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দলকে সেনাপতিত্ব দিয়েছেন এবং সেখানেই বিজেপিকে এই বাংলার বুকে রুখে দেওয়া গেছে এবং কংগ্রেসকে শূন্য করে দেওয়া গেছে, সেই জন্য হয়তো রাগ। দ্বিতীয় কথা হচ্ছে বিমলদা যেটা বললেন যে এই ভবানীপুর বা শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরে জেতা তো ছেড়ে দিন, নন্দীগ্রামে আপনারা দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, ঘোষণা হয়ে গেছিল, লোডশেডিং করে জিততে হয়েছে, তারপরেও ভবানীপুরে বলছেন ভবানীপুরে ক্ষমতা থাকলে এসে দাঁড়ান, জিতুন। এবার আমরা চ্যালেঞ্জ করছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারবেন হারবেন হারবেন। আর বাংলার মাটি থেকে অমিত শাহ বলেছেন যে বাংলার মাটি থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। যেমন ভাবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছেন বলে বারে বারে আপনারা অভিযোগ করেন, একইভাবে বিজেপি অভিযোগ করে একের পর এক আসনে কোথাও রিগিং কোথাও ছাপ্পা করে জিতেছে তৃণমূল। হ্যাঁ, তো ছাপ্পা করে রিগিং করে জিতেছেন যেটা বলছেন তার তো প্রমাণ দিতে পারছেন না। আমরা তো লোডশেডিং এর প্রমাণ দিয়েছি, আপনারাই দিয়েছিলেন। এই যে জিতে গেছেন 1952 ভোটে, 1952 ভোটে আপনারাই দেখিয়েছিলেন জিতে গেছে। এবার বলি অমিত শাহজি যেটা বলেছেন যে বাংলার মাটি থেকে তৃণমূলকে উচ্ছেদ করতে হবে, এই বাংলার মাটি আমি বারবার বলেছি এই বাংলার মাটি প্রগতিশীলতার মাটি, সেখানে বিজেপির যে রাজনৈতিক সংস্কৃতি সেটা সম্পৃক্ত নয়। বিজেপিকে আগামী দিনে ভারতবর্ষ থেকে উৎখাত করার প্রক্রিয়া এই বাংলার মাটি থেকে শুরু হবে, যেটা আজ অভিষেক বলেছেন এখানে 50-এর নিচে নামিয়ে আনা হবে এবং গোটা ভারতবর্ষে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে বা আরব সাগরের জলে ফেলে দেওয়া হবে। এবং সেই প্রক্রিয়া যেমন ব্রিটিশদেরকে তাড়িয়েছিল বাঙালিরা, শুরু করেছিল বাংলার মাটি থেকে, একইভাবে এই অমিত শাহ এই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে বাংলার মাটি থেকে উৎখাত করা শুরু হবে। দেখুন কে কাকে কোথায় ছুঁড়ে ফেলবেন সেটা তো মানুষ যখন তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন তখনই সুনিশ্চিত হবে, কিন্তু তার আগে একেবারে বাক্যবাণে অন্তত একজন আরেকজনকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ঠিক যেমন ভাবে কুণাল ঘোষ কিভাবে আক্রমণ করলেন দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরেই আবার প্রার্থী হবেন, এটা তো আমরা বারবার বলে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরেই প্রার্থী হবেন, উনি অতি বিনয় দেখিয়ে কথাটা বলেছেন। আমরা বলছি গতবারের থেকে বেশি ডিফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে চক্রান্তটা করতে চাইছে সেটা পুরো দস্তুর ব্যর্থ হতে চলেছে। লিখে রেখে দিন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে চতুর্থবারের জন্য নির্বাচিত হবেন, বাংলার চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এবং গতবার তিনি যে ব্যবধানে জয়ী হয়েছিলেন তার থেকে বেশি ব্যবধানে জয়ী হবেন। কে কাকে কোথায় হারাবেন, কত ভোটের ব্যবধানে হারাবেন, ইতিমধ্যে টার্গেট ফিক্স করা কিন্তু শুরু হয়ে গেছে। কংগ্রেস কোন জায়গায় সুমনদা? না, আমার কুণাল ঘোষের কথাটা শুনে খুব ভালো লাগলো। খুব জোরে জোরে উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। অ্যান্ড কুণালবাবুর বেলেঘাটা চাই না মানিকতলা চাই সেটা ঠিক বুঝতে পারলাম না ওনার কথার থেকে। এই যে টার্গেট ফিক্সিং, এটা একটা অপটিক্স, জানেন তো, এটা একটা পলিটিক্যাল অপটিক্স যেটা ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস মানুষের সামনে রাখতে চাইছে। আজকে দেখুন সেই একই ব্যাপার, সেই আমাকে এসআইআর প্রক্রিয়ার কথাতে আসতেই হবে। আমার 3-4টে প্রশ্ন রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। দেখুন, বিজেপি একটা বিনাশকারী রাজনৈতিক শক্তি, এতে কোনো সন্দেহ নেই। না, ভারতবর্ষের সংবিধান এরা মানেন না, ভারতবর্ষের একতাকে এরা সম্মান দেন না, ধর্ম ভাষা জাত নিয়ে এরা রাজনীতি করেন। ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। কিন্তু যে রাজনৈতিক দল এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে যারা মনে করেন এবং বলতে ভালোবাসেন যে আমরা হচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের মাসিয়া,
আজকে ধরুন এত বড় একটা সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর পশ্চিমবঙ্গে হয়ে গেল, কি দেখা গেল 60 লক্ষ নাম ডিলিটেড, আরও 60 লক্ষ নাম পেন্ডিং রয়েছে। খুব ভালো কথা। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, আপনাদের কাছে ডেটা তো রয়েইছে, সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সবচেয়ে বেশি ডিলিশন এবং পেন্ডিংয়ের সংখ্যাটা ওই সব জেলাতে রয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনাদের প্যানেলের মাধ্যমে, কি করছিলেন আপনাদের বিএলও টুরা? শুধু ফ্ল্যাগ নিয়ে ঘোরার, বিএলওদের ধমকানি দেওয়া। আজকে উপযুক্তভাবে আপনারা আধিকারিক প্রোভাইড করতে পারেননি নির্বাচন কমিশনের কাছে, সেই কারণে আজকে এই আইন ব্যবস্থার হস্তক্ষেপ, বাইরে থেকে আধিকারিক আসা এবং সবচেয়ে বেশি আপনার প্রশাসনের ব্যর্থতার জন্যে আমার সংখ্যালঘু ভাই বোনেদের নামের ডিলিশন হয়েছে এবং তাদের নাম পেন্ডিং লিস্টে রয়েছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? বেশ, একটা পরিসংখ্যানের কথা সুমনদা বলছিলেন, আমি একেবারে তথ্যের খাতিরে এই পরিসংখ্যানটা দিয়ে রাখি। আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন এই মুহূর্তে 60 লক্ষের মতো আছে, তার মধ্যে 24 লক্ষ রয়েছে 3টে জেলায়। ঠিকই বলছেন সুমনদা, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর ঘটনাচক্রে 3টি জেলায় মুসলিম অধ্যুষিত। কিন্তু আমি এইবার যে খবরটা আপনাদের দেখাবো সেইটা রীতিমতন উল্লেখযোগ্য এবং চমকে দেওয়ার মতন। তার কারণ এই সুপ্রিম কোর্টে যে নামের বিভ্রাটের তালিকা, এবার বিচারপতির, সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঢুকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির নামে বিভ্রাট। খেয়াল রাখতে হবে, যে 3 বিচারপতির বেঞ্চে এই মামলা চলছে তার অন্যতম বিচারপতি মহামান্য জয়মাল্য বাগচি। নামের বানানে বিভ্রাট, হয়তো পূরণ করতে হবে ফর্ম 8। অন্যদিকে যিনি তৃণমূল কাউন্সিলর বিএলএ 1, তিনি এই দাবি করছেন বিচারপতির কাকার নাম বানান বিভ্রাটে বিবেচনাধীন। দেখতে পাচ্ছেন জয়মাল্য বাগচি যেভাবে বানানটা লেখা হয়েছে। যদি একজন এরম পরিবার, এরকম মানুষের বাড়ির অবস্থা এরকম হয়, যাকে ভারতবর্ষের প্রায় সবাই চেনে, সেই বিচারপতি, তার যদি বাড়ির ঘটনা এটা হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই এসআইআর প্রক্রিয়া কি হয়েছে আমার মনে হয় এ থেকে এটা পরিষ্কার হয়ে যায়। যে বানান লেখা হয়েছে, জয় মলয় কী সব লিখেছেন আমি দেখলাম, আমি ঠিক জানি না মানে এটা কোথা থেকে ওরা কে লিখলেন, কেমন করে পেলেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে এটা শিখেছেন তাও জানি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে এটা আমরা কখনো আশা করিনি। একটা নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থার কাছ থেকে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এটা আমার মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।